এই হচ্ছে মামা আর এই হচ্ছে ভাগ্নে আর এই হচ্ছে দুবরাজপুর শহর। গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ে, তাও আবার দুজন মিলে, মামা আর ভাগ্নে। মামা ভাগ্নে পাহাড় দেখো, 20 বছর আগে বইয়ের পাতায় পড়া সেই মামা ভাগ্নে পাহাড়, আর আজকে এই স্বচক্ষে দেখা মামা ভাগ্নে পাহাড়, দেখি কতটা মিল খায়। শীতের সকাল পেরিয়ে গরমের শুরু, আর এই গরমের শুরুতেই এসেছি বীরভূমের মামা ভাগ্নে পাহাড় করতে। প্রত্যেক বছরই বহু দূর থেকে আসেন বহু পর্যটক, ও তাদের জন্যই রয়েছে পাঁচফোড়ন বাবু হোটেলের মতো বহু হোটেল ও রেস্টুরেন্ট। শুধু হোটেল বা রেস্টুরেন্ট নয়, পাহাড়ের পাদদেশেই রয়েছে বহু রকমের খাবার দোকান, ছায়া সমৃদ্ধ বৃক্ষতল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রহস্যময়ী পাহাড়। এখানে পেট টয়লেট থেকে শুরু করে রয়েছে বাড়ি যাবার জন্য স্টেট বাস স্ট্যান্ড, এবং 3 কিলোমিটার দূরেই রয়েছে দুবরাজপুর স্টেশন। এখানে এসেই প্রথমে যেটা দেখছি, বিরাট সুন্দর একটা মন্দির, খুব সুন্দর মন্দির। এরকম ডিজাইন মন্দিরে সাধারণত দেখাই যায় না, অন্যান্য বহু জায়গায় দেখেছি, কিন্তু এই ডিজাইনটা সম্পূর্ণ ইউনিক, একটা আলাদাই ভাব নিচ্ছে। বিরাট বড় পরিসর। মন্দিরটার নাম হচ্ছে পাহাড়েশ্বর মন্দির, পাহাড়েশ্বর শিব মন্দির। এখানে একটা শিব লিঙ্গ সম্ভবত আছে, এখানে শিবলিঙ্গ আছে না মূর্তি আছে? মূর্তি নাই, ওই পাথর পাথর শিব মন্দির, শুধু শিব মন্দিরই। এটা তিলেশ্বর বলে নয়, আর এটা গোটাই পাহাড়, গোটাই পাহাড়। আর কামাখ্যামায়ের জনপীঠ আছে, মামা ভাগ্নে পাহাড় আছে, ওটা তো সব ওপরে আছে, মা ভাগ্নে পাহাড়টা। মামা ভাগ্নে পাহাড় সব দেখতে হবে, ঠিক আছে। এই যে জায়গাটিতে আছি, এই জায়গাটি কিন্তু ছোটনাগপুর মালভূমির অংশ। এই যে পাহাড়েশ্বর মন্দিরটা দেখছেন, এর পাশ দিয়েই, মানে এর বা পাশ দিয়েই কিন্তু এই মা ভাগ্নে পাহাড়ে ওঠার রাস্তা। অন্যবার তো আপনাদেরকে ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়ে ওঠার বা হাইকিংয়ের আমি দৃশ্য দেখিয়েছিলাম, তবে আজকে অত বড় পাহাড় না হলেও অনেকটাই কম, যদিও 105 মিটার হাইটে সমুদ্রপৃষ্ঠ থেকে এই ছোটনাগপুর মালভূমির এই পাহাড়টিকে আজকে আমি উঠে দেখাবো, মা ভাগ্নে পাহাড়। হয়তো উপরে উঠে মা ভাগ্নে পাহাড় হয়তো বলবেন যে কী দেখলাম, মা ভাগ্নে পাহাড় তো দেখতেই পেলাম না, কিন্তু মা ভাগ্নে পাহাড়ের আসল রহস্য লুকিয়ে আছে মা ভাগ্নে পাহাড়ের ঠিক ওপরে। এইখানে চলে এসেছি, এইখানে মা ভাগ্নে পাহাড়ে একটু উঠেই একটা মন্দির দেখতে পাচ্ছি, কালী মায়ের মন্দির। পাহাড়গুলো বেরিয়ে আছে, এর উপরই ঢালাই করে দিয়েছে। আচ্ছা, এটা কোনো সাধকের যোগ্য স্থল নাকি? এটা কি কোনো সাধকের যোগ্য স্থল? এখানে কোন সাধক সমাধি তার কি বাবা, এনার নাম মৌন বাবা। নাম লেখা আছে। ও হ্যাঁ, শ্রী শ্রী স্বামী সদানন্দ মৌন বাবা। তারা মা বামদেব আছে, লক্ষ্মীনা মা, সমস্ত নিয়ে সব ওই একটা। এটা কি ঐতিহাসিক ভাবে না পরে এটা তৈরি করা হয়েছে আলাদা করে? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা ছিল, এটা ছিল, মানে এই মৌন বাবার পর থেকে এটা আছে, মৌনবার সময় থেকে। হ্যাঁ হ্যাঁ, তখন থেকেই আছে, তখন থেকেই আছে। আর আগে ছিল ওটা শিব মন্দির ছিল তো। হ্যাঁ হ্যাঁ, শিব মন্দির, শিবটিগুলো আছে। মানে এখানটা জঙ্গলের মতন ছিল, তখন মানুষজন তো ইয়ে থাকতো না। তারপর আস্তে আস্তে আমরা এলাম না, ঠিক গেলাম, সেই সময় থেকে এটা চলছে। এটা কি রামকৃষ্ণ বাবার নাকি? রামকৃষ্ণ ঠাকুর, সত্যানন্দ বাবু এখানে আসতেন। রামকৃষ্ণের শিষ্য অভেদানন্দ, ওনার শিষ্য। এখানে যজ্ঞ পুজো পাঠ করতো। এখানে কোনো উৎসব হয় বড়? কোনো
পূর্ণিমা আছে, অমাবস্যা পূর্ণিমা, এই তো মাসে পূর্ণিমা দুবার, আছে এটা মাসে দুবার উৎসব, প্রত্যেক মাসে? প্রত্যেক মাসে দুবার। পূর্ণিমা অন্ন ভোগ হয়, হুম। অমাবস্যায় খিচুড়ি ভোগ হয়। হুম। এটা কি কোনো বিশেষ দিন উপলক্ষে হয় না এমনি অন্য মানে কোনো সময় হয় দোল উপলক্ষে? মাসে দুবার পূর্ণিমা অমাবস্যা হয়, হ্যাঁ হ্যাঁ, আর মায়ের বিশেষ পুজো অঘ্রাণ মাসে, অগ্রহায়ণ মাসে। অমাবস্যায় অষ্টমীতে 5-6 হাজার লোকের সেবা থাকে। হুম, জল ঢালা শ্রাবণ মাসের শেষ সোমবারে হুম, হুম, তো 5-6 হাজার লোকের ব্যবস্থা থাকে। এই চলছে, এইভাবেই চলছে আর কি। হুম। আর মা শারদার জন্মদিন হলো যে ওই দিনটা কি কোনো উৎসব পালন করা হয়েছে? বড় আশ্রম আছে, বড় আশ্রমে আমাদের হয়, বড় আশ্রমে? বড় আশ্রমে হয়। ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথি গেল আশ্রমে। হ্যাঁ, জন্মতিথি গেল ওনারও। এই পাহাড়ে প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময় হয়তো দেখলেন যে পাহাড়ের একটা আলাদাই রূপ। এখানে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো পরপর আলাদা আলাদাভাবে বিক্ষিপ্তভাবে পড়ে আছে এবং কোথাও কোথাও মনে হচ্ছে যেন কেউ এসে পাথরগুলো পরপর রেখে গেছে। তো এর পিছনে কিন্তু বহু পৌরাণিক ঘটনা এবং কিছু সায়েন্টিফিক রিজনসও আছে। তো যে যেটা মানে, তো যে সায়েন্টিফিক রিজনটা আমরা পড়েছি বা আমরা বিশ্বাস করি, তো সেটা হলো যে এটা হচ্ছে একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে পাথর হয় সেই শিলাগুলোই এখানে, গ্রাফাইট শিলাগুলো এখানে আছে। আর যদি পৌরাণিক মত আপনি অনুসরণ করেন তাহলে আপনি জানবেন যে রাম লক্ষ্মণের যখন সময়, অর্থাৎ রামায়ণের সময়কালে হনুমান যখন গন্ধমাদন পর্বত তুলে শ্রীলঙ্কায় নিয়ে যান, সেই সময়তে হনুমানের সেই হাতের পাহাড় থেকে কিছুটা পাহাড়ের অংশ এইদিকে এই জায়গাটাতে পড়েছিল এবং তখন থেকেই পাথরগুলো এলোমেলোভাবে বলে পড়ে আছে। কিন্তু এর কোনো সায়েন্টিফিক রিজন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই শিলাগুলো সবই কিন্তু গ্রাফাইট শিলার অন্তর্ভুক্ত। তাই আমি বেশি করে সায়েন্টিফিক ব্যাপারটাকেই প্রাধান্য দেব, আমি অন্য কিছু ব্যাপারটাকে প্রাধান্য দিতে চাইছি না। এই জায়গাটার একটা আলাদা রকম পরিবেশ, আলাদা একটা মাধুর্য রয়েছে এখানে। হ্যাঁ, প্রকৃতির একটা আলাদা রূপ, যেগুলো অন্যান্য পাহাড়ে হয়তো অন্য এক ধরনের রূপ, একটা সিঙ্গেল পাহাড় দেখতে পান, কিন্তু এখানে সেরকম না। এই যে মাঝে মধ্যে দেখছেন গাছগুলো কিন্তু গজিয়ে উঠেছে পাথরের মধ্যে থেকে। কিন্তু অন্যান্য পাহাড়ে কি হয়, পাহাড়টা পুরোপুরিভাবে একটা ত্রিকোণ শেপে উঠে যায় এবং সেই পাহাড়ের গা বেয়ে হয়তো ট্রেকিংয়ের রাস্তা থাকে, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নাই। এবার কোন দিকে? এদিকে নাকি? এদিকেও একটা রাস্তা চলে গেছে, এদিকেও একটা রাস্তা চলে গেছে। দেখি ওপর দিকে ওঠা যাক। বাহ, ওই পাথরটা কত বড় দেখুন, বিশাল বড় পাথর। এই মামা ভাগ্নে পাহাড়ে কিন্তু আপনি ট্রেন এবং বাস দুইটি ধরেই আসতে পারবেন। তবে ট্রেন ধরে আসার জন্য কিন্তু আপনাকে অনেক সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে বাসে করে আসাই ভালো। যদিও বাসে অনেকটা সময় সাপেক্ষ এবং বাসের ভাড়াটা অনেকটা বেশি, কিন্তু ট্রেনে করে অসুবিধা হলো হাওড়া থেকে এখানে দুটো এক্সপ্রেস ট্রেনই আসে, একটা দুন এক্সপ্রেস আর আরেকটা যাই হোক কোনো এক্সপ্রেস আছে, আমি নিচে লিখে দেবো। দুবরাজপুর স্টেশনে নেমে আপনি এইখানে চলে আসতে পারেন মাত্র 15-20 টাকার বিনিময়ে। দুবরাজপুর স্টেশন থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার মতো। কিন্তু যাবার সময় অসুবিধা হবে, কারণ যাবার সময় 2:30টায় একটা ট্রেন আছে, তারপরে সেই 4:30-5টার সময় ট্রেন আছে, ফলে সেই ট্রেনগুলো ধরা যারা দূর দেশ থেকে আসছেন তাদের জন্য খুবই অসুবিধার ব্যাপার। আর যদি বাসে করে আপনি আসেন তাহলে বাসে করে এলে আপনাকে প্রথমে সিউড়ি আসতে হবে, সিউড়ি আসার পরে আপনাকে তখন দুবরাজপুরে একটা বাস ধরে সোজা এখানে চলে আসতে হবে। আপনি স্টেট বাস পাবেন, স্টেট বাসগুলো ধরার চেষ্টা করবেন, ওটা কিন্তু এই দুবরাজপুরে খুব তাড়াতাড়ি চলে আসে স্টেট বাসগুলো, স্টেট বাস ধরে আসারই চেষ্টা করবেন। আর এখান থেকে বোলপুরের দূরত্ব হলো 40 কিলোমিটার, কিন্তু এখানকার সবথেকে কাছাকাছি যে জায়গাটা সেটা হলো বক্রেশ্বর, যেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই জায়গাটা দেখে যা মনে হচ্ছে এখানে মনে একটা গ্রাম ট্রামের মতন কিছু আছে। এটা গ্রাম নাকি ঠাকমা? হ্যাঁ গ্রামও আছে ওপরে তাহলে? হ্যাঁ, এটাই রাজপুরে বেটে গ্রাম। এই পাহাড়ের ওপরেই? হ্যাঁ।
মামা ভাগ্নে পাহাড়, কালী মন্দির, শ্রী কামাখ্যা খ্যাপা, কামাখ্যা মা, শ্রী কামাখ্যা মা লেখা আছে। মানে কামাখ্যা, কা মা যদি আলাদা করে রাখেন তাহলে খ্যাপা হচ্ছে, খ্যামা আছে, কিন্তু দেখে মনে হচ্ছে খ্যাপা লেখা আছে। জুতো পরে উঠবেন না সিঁড়িতে। চলো এবার পাহাড়ের উপরে উঠে সেই মামা ভাগ্নে সেই পাহাড় দুটোকে দেখি, আর তার সঙ্গে যে কামাখ্যা মায়ের মন্দির আছে সেটাকেও দেখি। এই যে সামনে মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে মা কালীর মন্দির, আর তার পাশে যে দুটো বড় বড় পাথর রয়েছে সেটি হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। আপনার বাঁদিকে যে পাহাড়টি রয়েছে সেটি হলো মামা, আর তার পাশেই যে পাহাড়টি রয়েছে তা হলো ভাগ্নে। তাই এই জায়গাটির নাম মামা ভাগ্নে পাহাড়। আর এই হচ্ছে মা কালীর মূর্তি। এটাই সম্ভবত সেই কামাখ্যা মায়ের জনি। এখানে কিছু লেখা আছে, শ্রী কামাখ্যা মাতা। এখানেও পুজো করা হয়। এটা ফাটলের মতন হয়ে গেছে। এটা কি শঙ্খ? বাহ, শঙ্খটা দেখুন একবার, কি আবার খোদাই করে করে শঙ্খ করেছে হাতে করে। মনোমুগ্ধকর, খুব সুন্দর। এই সামনেরটা হচ্ছে পুরোটা দুবরাজপুর শহর। পুরো জায়গাটা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো পুরোটা দুবরাজপুর শহরের অন্তর্গত। আর এই যে এলাকাটা, এটা পুরোটা ছোটনাগপুর মালভূমির অন্তর্গত।